শুরু করলাম অনলাইনে কেমিস্ট্রি ক্লাস। আমি যারা 2021-এ ফাইনাল পরীক্ষা দেবে তাদের ক্লাস কেমিস্ট্রি ক্লাস আমি করাবো অনলাইনে। রহমত আলম মিশন ব্যবস্থা করেছে স্টুডেন্টদের জন্য, সমগ্র স্টুডেন্টের জন্য। তো আজ আমি শুরু করব যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারটা হচ্ছে সারফেস কেমিস্ট্রি। বাংলায় বলে পৃষ্ঠতলীয় রসায়ন, সারফেস কেমিস্ট্রি, বা যেটা হচ্ছে পৃষ্ঠতলীয় রসায়ন। এটা আমরা শুরু করব। তো এই পৃষ্ঠতলীয় রসায়ন থেকে আমাদের ফাইনালে মার্কস থাকবে 4 মার্কস থাকবে পৃষ্ঠতলীয় রসায়নতে আমাদের ফাইনালে। তো এই যে 4 মার্কস থাকবে, এর মধ্যে আমাদের এমসিকিউ 1 মার্কস থাকবে। আচ্ছা, ভেরি শর্ট অ্যান্সার টাইপ যে কোশ্চেন 1 মার্কসের, সেটা 1 নাম্বার থাকবে। আর একটা শর্ট অ্যান্সার বলছে কি, সেখানে নাম্বার থাকবে 2। তাহলে মোট এই 4 নাম্বার আমাদের এই চ্যাপ্টারটা থেকে থাকবে সারফেস কেমিস্ট্রি, বা যাকে বলে পৃষ্ঠতলীয় রসায়ন। তো এই যে পৃষ্ঠতলীয় রসায়নে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে অ্যাডসর্পশন মানে হচ্ছে অধিশোষণ। তো এই যে অ্যাডসর্পশন বা অধিশোষণ যেটা বলা হলো, যে অধিশোষণ, তার দুটো জিনিস আছে, শোষণ আর অধিশোষণ। শোষণ যেটা, এটাকে আমি বলেছি অ্যাডসর্পশন অর্থাৎ অধিশোষণ। আর একটা জিনিস আছে শোষণ, যাকে বলা হয় অ্যাবজর্পশন। তাহলে অ্যাডসর্পশন আর অ্যাবজর্পশন মানে একটাকে বলে শোষণ আর একটাকে বলা হয় অধিশোষণ। তো এই যে শোষণ আর অধিশোষণ দুটোর মধ্যে আগে জেনে, কিন্তু আমাদের মূল চ্যাপ্টারটা কিন্তু অ্যাডসর্পশন, অধিশোষণ মাথায় রাখতে হবে। অ্যাডসর্পশন জিনিসটা কি, যে আমি এখানে একটা চারকোল খণ্ড রাখলাম। তো এই যে চারকোল খণ্ডটা রাখলাম, চারকোল খণ্ড বা সিলিকা জেল যা রাখলাম, আমি সাপোজ চারকোল খণ্ডের কথা বললাম। তো এখানে আমি একটা চারকোল খণ্ড রাখলাম। তো এই যে চারকোল খণ্ডটা আছে, এই চারকোল খণ্ড কি করবে, আমি একটাকে একটা বদ্ধ পাত্র নিলাম, এই বদ্ধ পাত্রের মধ্যে কিছুটা অক্সিজেন গ্যাস নিলাম, এখানে আমি একটা ম্যানোমিটার যন্ত্র লাগিয়ে দিলাম। লাগিয়ে দিয়ে এই অক্সিজেন গ্যাসের প্রেশার বা চাপ মাপলাম, ম্যানোমিটার যন্ত্রে মাপা যাবে। তো দেখলাম ম্যানোমিটার যন্ত্রের চাপটা হয়েছে 2 atm সাপোজ। এইবার আমি করলাম কি, কিছুক্ষণ সময়, আমি এটা একদম শুরুর কথা বললাম, কিছুক্ষণ সময় আমি আবার প্রেশার মাপলাম। আমি হয়তো আধ ঘন্টা বা 40 মিনিট পর বা 1 ঘন্টা পর আবার প্রেশার মাপলাম, দেখলাম প্রেশারটা হলো 1.5 atm। তাহলে এবার প্রশ্নটা হচ্ছে, তাহলে আগে অক্সিজেনের প্রেশার ছিল 2 atm, তারপর অক্সিজেনের প্রেশার হয়েছে 1.5 atm। তাহলে এবার প্রশ্নটা হচ্ছে যে কেন প্রেশারটা কমে গেল? না, প্রেশারটা কমে গেল এই জন্যে, এই যে আমি চারকোল খণ্ড নিয়েছিলাম, চারকোল খণ্ড করেছে অক্সিজেন গ্যাসকে অধিশোষণ করেছে। অধিশোষণ মানে কি, চারকোল খণ্ড করেছে অক্সিজেন গ্যাসকে এই পৃষ্ঠতলে আটকে রেখে দিয়েছে। তাহলে কোনো একটা পদার্থ যদি অপর কোনো পদার্থকে তার পৃষ্ঠতলে আটকে রেখে দেয়, তখন তাকে বলা হয় অধিশোষণ, বা যাকে আমরা বলেছি অ্যাডসর্পশন, অধিশোষণ। কি বললাম বোঝা গেল? তাহলে যখন কোনো একটা পদার্থ অপর কোনো পদার্থকে তার পৃষ্ঠতলে আটকে রেখে দেবে, তখন তাকে বলে অধিশোষণ। তাহলে এখানে অধিশোষণ ঘটেছে, পরীক্ষা করে এটা দেখা গেছে। অ্যাবজর্পশন কি জিনিসটা, আমি এই পাত্রের মধ্যে কিছুটা পরিমাণে জলীয় বাষ্প আছে, আর এখানে ক্যালসিয়াম ক্লোরাইড রাখা আছে। জলীয় বাষ্প কিছু প্রেশার নিশ্চয়ই দেবে, আমরা বলতে পারি। কিছুক্ষণ পর দেখা গেল যে প্রেশারটা আগের থেকে কমে গেল। এবং কেন কমে গেল, তাহলে নিশ্চয়ই ক্যালসিয়াম ক্লোরাইড H2O-কে টেনেছে মানে কি বোঝা যাচ্ছে, এবং পরীক্ষা করে দেখা যায় যে এইটা যদি ক্যালসিয়াম ক্লোরাইড হয়, H2O এই জলীয় বাষ্পটা ক্যালসিয়াম ক্লোরাইডের সমগ্র ভেতরের তলে ছড়িয়ে পড়েছে। এইটাকে বলা হয় অ্যাবজর্পশন। তাহলে দুটো জিনিস বললাম আমি, একটাকে বলে অ্যাডসর্পশন আর একটাকে বলে অ্যাবজর্পশন। দুটো ডিফারেন্সটা তাহলে আমাকে বুঝতে হবে, যে কোনো একটা পদার্থ যখন অপর কোনো পদার্থকে তার পৃষ্ঠতলে আটকে রেখে দেয়, তখন তাকে বলা হয় অ্যাডসর্পশন। আর কোনো পদার্থ যখন অপর কোনো পদার্থকে তার ভেতরের পৃষ্ঠে নিয়ে আসতে পারে, সমানভাবে ভেতরের পৃষ্ঠে ছড়িয়ে দিতে পারে, তখন তাকে বলা হয় অ্যাবজর্পশন বা শোষণ।
তাহলে অধিশোষণ আর শোষণ, আমাদের কিন্তু মূল চ্যাপ্টারটা কিন্তু এখানে অধিশোষণ, আমি বারবার বলে যাচ্ছি, মূল পার্টটা কিন্তু এখানে অধিশোষণেই আমরা আলোচনা করব। তাহলে এই যে বললাম শোষণ আর এই যে বললাম অধিশোষণ, তো অধিশোষণের অনেকগুলো ঘটনা কিন্তু আমরা বলতে পারি, কিছু ঘটনা, যেমন চারকোল খণ্ড অ্যামোনিয়া গ্যাসকে অধিশোষণ করে। আবার এটা লক্ষ্য করা যায় যে যখন ওই যে সুগার বা চিনি তৈরি হয়, চিনি যখন তৈরি হয় সেখানে দেখা যায় যে এই যে চিনির মধ্যে কিছু কেলাস থাকে, কিছু পার্টিকেল থাকে যেগুলো কালার্ড পার্টিকেল, ফলে চিনির মধ্যে কালার আসে। কিন্তু চিনির কালারটা আমরা দেখেছি হোয়াইট বা সাদা দেখেছি। এখন ওইটাকে করে কি, সক্রিয় চারকোলের মধ্যে দিয়ে পাঠানো হয় দ্রবণটাকে। সক্রিয় চারকোল করে কি, চিনির ভেতর থেকে যে কালার্ড পার্টিকেলগুলো আছে সেই কালার্ড পার্টিকেলগুলোকে কি করে নেয়, অধিশোষণ করে নেয়, ওর গায়ে আটকে রেখে দেয়। তাহলে এটা একটা অধিশোষণের আমরা বলতে পারি ব্যবহারিক প্রয়োগ। কোনো জায়গা আমরা বায়ু শূন্য করতে চাই, বায়ু শূন্য, তাহলে সেই বায়ু শূন্য করতে গেলে এই চারকোল বা চারকোলের মতন কাউকে যদি দিয়ে দেয়, সে ওখান থেকে কিছু এয়ার টেনে নিতে পারে। কোনো জায়গাকে আমরা জলীয় বাষ্প ছিল, জলীয় বাষ্প আমি রাখতে চাই না, সেখানে পুরো ড্রাই করে দিতে চাই, তো সেখানে কি হবে, সিলিকা জেল জলীয় বাষ্পকে অধিশোষণ করে। তাহলে এইগুলো আমরা বলতে পারি অধিশোষণের কিছু ঘটনা। মিথিলিন ব্লু, কালারটা নীল, ওই মিথিলিন ব্লুর মধ্যে যদি আমি কিছু চারকোল খণ্ড বা সক্রিয় চারকোল দিয়ে দেই, দেখছি ওই ডিপ নীল যে কালারটা ছিল সেটা আস্তে আস্তে ফেড হয়ে যাচ্ছে। কেন ফেড হয়ে যাচ্ছে? কারণ মিথিলিন ব্লুর যে কালারগুলো আছে, কালার্ড পার্টিকেলগুলো আছে, চারকোল খণ্ড তাকে অধিশোষণ করেছে, মানে ওর পৃষ্ঠতলে আটকে রেখে দিয়েছে, তাই ওর কালারটা আস্তে আস্তে ফেড হচ্ছে, এমন সময় কালারটা বর্ণহীন হয়ে যাবে। তাহলে এই যে ঘটনাগুলো আমরা দেখছি, এই ঘটনাগুলো কিন্তু আমরা বলতে পারি এটা হচ্ছে অধিশোষণের ঘটনা। এইবার এই যে অধিশোষণের যে ঘটনাগুলো আমি বললাম, যে শোষণ অধিশোষণ, তাহলে এমন কোনো প্রক্রিয়া আছে যেখানে না শোষণ অধিশোষণ দুটো একসঙ্গেও হতে পারে। কোথায় একসঙ্গে হতে পারে? আমি এখানে কিছুটা পরিমাণে ওই যে ইঙ্ক বা কালি যে আমরা বলি, পেনে আমরা ব্যবহার করি, ইঙ্ক নিলাম, নিয়ে ওর মধ্যে একটা ওই ব্ল্যাকবোর্ডে লেখার যে চক আছে, সেই চকের একটা টুকরো ওর মধ্যে কিছুটা ডুবিয়ে দিলাম, কিছুক্ষণ এইভাবে রেখে দিলাম। কিছুক্ষণ রেখে দেওয়ার পর লক্ষ্য করা যাবে, কিছুক্ষণ এইভাবে আমরা রেখে দিলাম, রেখে দেওয়ার পর আমি ওই চকের গুঁড়োটাকে কি করলাম, উপর দিকে তুললাম, কিছুটা ডোবানো ছিল, দেখছি এর উপরের দিকটা এই যে আমি তুলে নিলাম, তুলে নিলে এই ওপরের দিকটা পুরো ব্লু হয়ে গেছে, স্বাভাবিক, কারণ চকের গুঁড়ো কি করেছে, ওই কালির যে ইঙ্কের যে কালার্ড পার্টিকেলগুলো আছে তাকে অধিশোষণ করে ওর গায়ে আটকে রেখে দিয়েছে। এবার আমি করলাম কি, চকটাকে ওখান থেকে ভাঙলাম, যেই চকটাকে ভাঙলাম দেখছি ভেতরের দিকটা সাদা কিন্তু একটু ভিজে টাইপের আছে, তার মানে ওই ভেতরের অংশে কিন্তু ঘটেছে শোষণ, আর বাইরের দিকে কি করেছে, তার মানে কালার্ড পার্টিকেলগুলোর অধিশোষণ হয়েছে আর জলীয় অংশের শোষণ হয়েছে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু শোষণ আর অধিশোষণ একসঙ্গে হয়েছে। আর শোষণ আর অধিশোষণ যদি একসঙ্গে হয় তখন তাকে আমরা বলবো শুধু SORPTION, জর্পশন বলে। এটাকে বলে অ্যাডজর্পশন, এটাকে বলে অ্যাবজর্পশন, এ বি আর এডি তুলে দেয়, এটাকে বলে জর্পশন। তাহলে যেখানে শোষণ আর অধিশোষণ একসঙ্গে ঘটে সেই ঘটনাকে বলা হয় জর্পশন। তাহলে এটা হচ্ছে সেই শোষণ অধিশোষণ একসঙ্গে হওয়ার ঘটনাটাকে আমরা বলতে পারি। তো এই যে অধিশোষণ হলো, তো এবার প্রশ্ন হচ্ছে তাহলে এই অধিশোষণটার কারণ কি, এটা আমাকে জানতে হবে যে অধিশোষণ কেন হয়। আচ্ছা, ওই যে অধিশোষণটা হলো, আমি একটা পার্টিকেলের কথা চিন্তা করলাম, অধিশোষণ। আচ্ছা, তাহলে অধিশোষণ হলো, তাহলে এই যে পদার্থটা কি করে, অন্য পদার্থকে পৃষ্ঠতলে আটকে রেখে দেয়, এইটাকে বলে অধিশোষক। এটাকে বলে অ্যাডজর্বেন্ট। আর যে পদার্থটাকে অধিশোষণ করেছে সেই পদার্থটাকে বলে অধিশোষিত পদার্থ, বা এটাকে বলে অ্যাডজর্বেট। তাহলে অ্যাডজর্বেন্ট অধিশোষণ করে যাকে, তাকে বলে অ্যাডজর্বেট। তাহলে অ্যাডজর্বেন্ট। এবার এই অধিশোষণটা কেন করলো, কারণটা হচ্ছে আমি মনে করি এই যে চারকোল নিচে সক্রিয় চারকোল, এর ভিতরের পৃষ্ঠে কোনো একটা কণার কথা চিন্তা করি। তো এই সক্রিয় যে চারকোল আছে, সক্রিয় চারকোলের ভেতরের পৃষ্ঠে যে কণাগুলো আছে সেই কণাগুলোর না অন্য চারকোলের কণা দ্বারা নিশ্চয়ই এইভাবে ছড়িয়ে রয়েছে অন্য কণাগুলো তার চারিদিকে। তাহলে এই কণাটা, মধ্যখানের এই কণাটা আমি বলতে পারি সবগুলো কণা দ্বারা সমানভাবে আকর্ষিত হচ্ছে। তাহলে এর ওপর লব্ধি আকর্ষণ বল জিরো, বা এর ওপর কোনো অসম বল ক্রিয়া করে না, এটুকু বোঝা গেল। আচ্ছা, এইবার আমি দেখি এই সারফেসের একটা কণার কথা আমি চিন্তা করি, এটা ভেতরের একটা কণার কথা সারফেসে।
সারফেসে যে কণা আছে সেই কণাগুলো নিশ্চয়ই ভেতরের দিকে অন্য কণা দ্বারা আকর্ষিত হচ্ছে, কিন্তু এর বাইরের দিকে কোনো কণা নেই, তাহলে এর বাইরের দিকে কিন্তু আকর্ষিত হচ্ছে না। তার মানে এই কণাটার ওপর অসম বল ক্রিয়া করছে। আর এই অসম বল যে এই কণাটার ওপর ক্রিয়া করছে, অসম বল ক্রিয়া করলে দেখা যায় যে তার ফ্রি এনার্জি একটু বেশি হয় অসম বল যেখানে ক্রিয়া করে। তো ফ্রি এনার্জি, যাকে আমরা গিবস মুক্ত শক্তি বলি, সে ফ্রি এনার্জি একটু বেশি হয়। প্রত্যেক পদার্থ চেষ্টা করে ফ্রি এনার্জি একটু কমিয়ে ফেলার। তাহলে এর কি হচ্ছে, এখানে অসম বলের উপর ক্রিয়া করছে, অসম বল ক্রিয়া করলে তার ফ্রি এনার্জি একটু বেশি হয়, আমরা জানি ফ্রি এনার্জি কমানোর চেষ্টা করে। তাহলে ফ্রি এনার্জি কমানোর জন্য ও কি করে, এর ওপরের দিকে কিছু অণুকে ওর গায়ে আটকে রেখে দিল। যেই অণুগুলোকে আটকে রেখে দিলে এবার আমি বলতে পারি এবার এই কণাটার ওপর নিশ্চয়ই সমবল ক্রিয়া করেছে। সমবল ক্রিয়া করেছে কারণ ওপর দিকে যদি কণাটা চলে আসে তাহলে উপরের কণাগুলো এদিকে আকর্ষণ করছে, ফলে এর মুক্ত শক্তি কমে গেল। তাহলে এই মুক্ত শক্তি কমানোর জন্য ও পৃষ্ঠতলে কিছু পদার্থকে তাহলে আটকে রেখে দিচ্ছে। এইটা হচ্ছে অধিশোষণের মূল কারণ। তাহলে কি বললাম, বোঝা গেল অধিশোষণ কেন হয়? ভেতরের পৃষ্ঠে কোনো কণা আছে, সেই কণাটা অন্য কোনো কণা যা চারদিকে ঘিরে যে অন্য কণা আছে তার দ্বারা সমানভাবে আকর্ষিত হচ্ছে, যার ফলে তার উপর কোনো অসমবল ক্রিয়া করছে না। কিন্তু আমি যদি পৃষ্ঠতলের কথা চিন্তা করি, পৃষ্ঠতলে যে কণাটা আছে সেই কণাটার নিচের দিকে ওই ভেতরের দিকে অন্য কণাগুলো আছে, কিন্তু বাইরের দিকে কোনো কণা ছিল না। তাহলে এই কণাটার ওপর একদিকে আকর্ষণ অনুভব করছে, উল্টো দিকে কোনো আকর্ষণ অনুভব করছে না। তার মানে ওর মধ্যে কি বল ক্রিয়া করছে, অসমবল ক্রিয়া করছে। আর অসমবল যদি ক্রিয়া করে সেখানে ফ্রি এনার্জি মুক্ত শক্তি বেশি হয়, আর প্রত্যেক পদার্থ চেষ্টা করে মুক্ত শক্তি কমানোর। আর এই মুক্ত শক্তি কমানোর জন্য এই বাইরের দিকে কিছু কণা এখানে আটকে রেখে দেয়। আর এই কণাগুলো আটকে রাখার ফলে নিশ্চয়ই তার উপরে বা চারিদিকে সমান বল ক্রিয়া করছে প্রায়, ফলে মুক্ত শক্তির পরিমাণ কমে গেছে। এই কাটাই হচ্ছে অধিশোষণের মূল কারণ। এইবার ক্লাস 11-এ আমরা কতগুলো রাশি আমরা বা তাপগতি অপেক্ষক আমরা পড়েছিলাম। সেগুলো কি কি না, সেগুলো আমরা পড়েছি ডেল্টা এইচ। ডেল্টা এইচ মানে এনথ্যালপির পরিবর্তন আমরা জানি। ডেল্টা এস, ডেল্টা এস মানে আমরা কি জানি, এন্ট্রপির পরিবর্তন। আর কি জানি আমরা, ডেল্টা জি, যাকে বলে মুক্ত শক্তি, গিবসের নাম অনুসারে গিবসের মুক্ত শক্তি। তো এই যে তিনটে রাশি, এই তিনটে রাশি যে আমরা যে অ্যাডজর্পশন হয় এই তিনটে রাশিতে তার কি প্রভাব পড়ে এটা আমরা বলতে পারবো। প্রথম হচ্ছে আমরা দেখি, আমরা ক্লাস 11-এর সমীকরণটা ছিল ডেল্টা জি সমান ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস। এটা হচ্ছে গিবসের যে মুক্ত শক্তির সমীকরণ হচ্ছে এইটা। তো এই যে মুক্ত শক্তির সমীকরণটা আমরা লিখলাম যে ডেল্টা জি সমান ডেল্টা এইচ মাইনাস ডেল্টা এস। তো অধিশোষণ একটা কি ঘটনা না, অধিশোষণ হচ্ছে একটা স্বতঃস্ফূর্ত ঘটনা। আর আমরা কি জানি যে স্বতঃস্ফূর্ত ঘটনার ক্ষেত্রে মুক্ত শক্তির মান কমে যায়, যেটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। সেই স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ার ক্ষেত্রে মুক্ত শক্তি কমে যায়। আর স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ার ক্ষেত্রে যেহেতু মুক্ত শক্তি কমে যায় তার মানে ডেল্টা জি নেগেটিভ হবে। তাহলে অধিশোষণ প্রক্রিয়ায় কিন্তু ডেল্টা জি সর্বদাই নেগেটিভ, কারণ অধিশোষণ একটা স্বতঃস্ফূর্ত ঘটনা। টেম্পারেচার, প্রেশার এগুলো উপর ডিপেন্ড করে, যে প্রেশার বাড়লে হয়তো বাড়বে, টেম্পারেচার বাড়লে, কিন্তু নর্মাল কন্ডিশনে অধিশোষণ হতে পারে। তাহলে অধিশোষণ যেহেতু স্বতঃস্ফূর্তভাবে হয়, যে কোনো টেম্পারেচার প্রেশারেই হতে পারে, তাই অধিশোষণের ক্ষেত্রে মুক্ত শক্তির পরিবর্তন ঋণাত্মক হবে, তাহলে ডেল্টা জি ঋণাত্মক হবে, নেগেটিভ হবে। এটা ফার্স্ট পয়েন্ট অধিশোষণ। সেকেন্ড হচ্ছে আমরা দেখি এনট্রপি। এনট্রপি আমরা কি বলেছি, কোনো সিস্টেমের বিশৃঙ্খলতার মাত্রা পরিমাপ করা হয় যে অপেক্ষক দ্বারা, সেই অপেক্ষকটাকে বলা হয় এনট্রপি। এটা আমরা পড়েছিলাম। তো অধিশোষণের আগে আর অধিশোষণের পরের কথা আমরা চিন্তা করি। অধিশোষণের আগে যে অ্যাডসরবেট যেগুলো ছিল, মানে অধিশোষিত পদার্থগুলো ছিল, যেমন চারকোল খণ্ড অক্সিজেনকে অধিশোষণ করে। তাহলে আমি অক্সিজেনের কথা ভাবি না, চারকোল খণ্ডের চারিদিকে যে অক্সিজেনগুলো ছিল, প্রথম ক্ষেত্রে অক্সিজেনগুলো যেহেতু ফ্রি ছিল তাহলে তার গতিশক্তি অনেক বেশি ছিল, বা বিশৃঙ্খলতা বেশি ছিল, ডিসঅর্ডারনেস বেশি ছিল। আর এই বিশৃঙ্খলতা বেশি থাকার জন্য তার মুক্ত শক্তি যথেষ্ট বেশি ছিল। এটা হচ্ছে অধিশোষণের আগে। যেই চারকোল খণ্ডের গায়ে অক্সিজেন গ্যাসগুলো অধিশোষিত হয়ে গেল, তখন কিন্তু অক্সিজেনের র্যান্ডামনেস বা ডিসঅর্ডারনেস কমে গেল, এক জায়গায় আটকে গেল, ফলে তার চলাচল ক্ষমতা কমে গেছে, ফলে বিশৃঙ্খলতার মাত্রা কমে গেছে, তার মানে এনট্রপি কমে গেছে। তাহলে অধিশোষণের আগে এনট্রপি বেশি ছিল, অধিশোষণের পরে এনট্রপিটা কমে গেছে। তাহলে আমরা জানি ডেল্টা এস সমান এস ফাইনাল মাইনাস এস ইনিশিয়াল। তাহলে ফাইনাল এনট্রপি কমে গেছে এটা বোঝা গেল, কিন্তু ইনিশিয়াল এনট্রপি আগে ইনিশিয়ালটা বেশি ছিল,
তাহলে ডিফারেন্সটা কি হবে? নেগেটিভ হবে, কারণ যেহেতু ফাইনালটা বেশি না ফাইনালটা কম আর ইনিশিয়ালটা বেশি ছিল, তাহলে অধিশোষণ প্রক্রিয়ায় কিন্তু ডেল্টা এসও নেগেটিভ হলো। তাহলে ডেল্টা জি নেগেটিভ হলো আমরা কেন বললাম? কারণটা হচ্ছে ডেল্টা জি নেগেটিভ হলো এই কারণে যে অধিশোষণ একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, আর স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া আমরা জানি মুক্ত শক্তির পরিবর্তন ঋণাত্মক হয়, তাই এটা নেগেটিভ হয়েছে। ডেল্টা এস কেন নেগেটিভ হলো? ডেল্টা এস হচ্ছে বিশৃঙ্খলতার মানে এন্ট্রপির পরিবর্তন। অধিশোষণের আগে এন্ট্রপির মান বেশি ছিল, অধিশোষণের পরে এন্ট্রপির মান কমে গেছে, কারণ পৃষ্ঠতলে সেটা অধিশোষিত হয়ে আটকে গেছে, ফলে বিশৃঙ্খলতা কমে গেছে। আর বিশৃঙ্খলতা কমে যাওয়ার জন্য এন্ট্রপির মান কমে গেছে, তাই ডেল্টা এসকে আমরা বলতে পারি নেগেটিভ। তাহলে অধিশোষণ প্রক্রিয়ায় দুটো অপেক্ষক বললাম, ডেল্টা জি নেগেটিভ হবে, ডেল্টা এস নেগেটিভ হবে। আর একটা অপেক্ষক হচ্ছে এনথালপির পরিবর্তন, যাকে বলে ডেল্টা এইচ। ডেল্টা এইচ আর সেটা কি হবে? যে ডেল্টা জি, ডেল্টা এইচ আর টি ডেল্টা এস। এখান থেকে আমরা দেখি। আচ্ছা, ডেল্টা এইচ এর মান করতে হবে। আচ্ছা, অধিশোষণ প্রক্রিয়া স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, তার মানে ডেল্টা জি নেগেটিভ হবে, এই বললাম ডেল্টা জি নেগেটিভ হবে। আচ্ছা, ডেল্টা জি যদি নেগেটিভ হতে হয়, ডেল্টা জি আবার কি? ডেল্টা এইচ আর টি ডেল্টা এস এই দুটো রাশির সমন্বয়ে তৈরি। তার মানে এই দুটো রাশির মান এমন হতে হবে যে তাদের যোগ বিয়োগ করলে রাশিটার মান নেগেটিভ আসতে হবে। এখন ডেল্টা এস আমরা বলেছি নেগেটিভ। আচ্ছা, ডেল্টা এস যদি নেগেটিভ হয়, তাহলে ডেল্টা এইচ আর এই ডেল্টা এস নেগেটিভ হলে এই নেগেটিভ আর নেগেটিভ এটা তাহলে পজিটিভ হয়ে যাবে, তাহলে পজিটিভ হয়ে আমি টি ডেল্টা এস বলতে পারি। কিন্তু এই দুটো রাশির যোগফল তো ঋণাত্মক হতে হবে। তাহলে এই দুটো রাশির যোগফল ঋণাত্মক হতে গেলে আমার কাছে আর একটাই উপায় আছে, ডেল্টা এইচকে নেগেটিভ করা। এবং শুধু ডেল্টা এইচ নেগেটিভ হলে হবে না, ডেল্টা এইচ এর যে ভ্যালুটা, নেগেটিভ ভ্যালুটা, এর পজিটিভ ভ্যালুর যত হবে তার থেকে নেগেটিভের মানটা বেশি হতে হবে। যদি এটা একমাত্র হয় তবেই একমাত্র ডেল্টা জি নেগেটিভ হবে। তাহলে অবশ্যই ডেল্টা এইচ এর ভ্যালুটাও কি হতে হবে? তার মানে নেগেটিভ হতে হবে। কি বললাম এটা বোঝা গেল? এটা কিন্তু মাথায় রাখতে হবে। এই তিনটে রাশির ব্যাপারটা কিন্তু আমাদের চিন্তা করতে হবে ভালো করে। এই দুটো আমি বলে দিলাম, এটা স্বতঃস্ফূর্তভাবে নেগেটিভ, এটা এনট্রপির মান কমে যায়, স্বাভাবিক গতিশক্তি কমে গেছে বলে। কিন্তু এই ডেল্টা এইচ নেগেটিভ কেন? কারণটা হচ্ছে ডেল্টা জি অবশ্যই নেগেটিভ স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। ডেল্টা এস নেগেটিভ, ডেল্টা এস নেগেটিভ হলে টি ডেল্টা এস আগে নেগেটিভ আছে, নেগেটিভ আর নেগেটিভ এটা পজিটিভ হয়ে যাবে। তাহলে এই দুটো রাশির যোগফল যদি নেগেটিভ হতে হয়, তাহলে একমাত্র উপায়, এ তো নেগেটিভ হতে পারে না, একে নেগেটিভ হতে হবে। কিন্তু এর নেগেটিভ যে মানটা, সেটা ওর পজিটিভ ভ্যালুর থেকেও নেগেটিভের মানটা আরো বড় হতে হবে। নেগেটিভটা যদি আরো বেশি হয়ে যায় পজিটিভ ভ্যালুর থেকে, তাহলে একমাত্র এই রাশিটা কি হতে পারে? নেগেটিভ হতে পারে। তার মানে অধিশোষণ প্রক্রিয়ায় এই তিনটে অপেক্ষকই কিন্তু নেগেটিভ, মাথায় রাখতে হবে। তাহলে এই জায়গাটা আবার ভালো করে আমরা পড়ে নেব একবার, যে ডেল্টা জি, ডেল্টা এইচ আর ডেল্টা এস এই তিনটে কেন নেগেটিভ হয় অধিশোষণ প্রক্রিয়ায়। বোঝা গেল? আচ্ছা, এরপরের পাঠ আমরা প্রথমেই পড়েছিলাম অধিশোষণ আর শোষণ। তাহলে অধিশোষণ শোষণের যদি বলা হয় ডিফারেন্সটা কি আছে না, অধিশোষণ শোষণের প্রথম ডিফারেন্সটা হচ্ছে যে অধিশোষণ পৃষ্ঠতলে ঘটে, কিন্তু শোষণ কোথায় ঘটে আমরা জানি? শোষণ ঘটে সমগ্র তলে ঘটে, ভেতরের সমগ্র তলে শোষণ ঘটে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে অধিশোষণ হার প্রথমে বেশি থাকে, পরে ধীরে ধীরে কমতে থাকে, কিন্তু শোষণের হার সর্বদাই একই রকম থাকে শোষণের হার। তাহলে এটা শোষণ বা অধিশোষণ এই দুটোর মধ্যে আমরা পার্থক্যটা আমরা বলতে পারি। হয়েছে? এইবার আমরা দেখি অধিশোষণের প্রকারভেদ, যে অধিশোষণ কত রকমের আছে, অধিশোষণের প্রকারভেদ যাকে বলে। অধিশোষণ দুই প্রকার, একটাকে বলে রাসায়নিক অধিশোষণ, যাকে বলা হয় কেমিজপশন, কেমিক্যাল অ্যাডজর্পশন, তার থেকে বলে কেমিজপশন। আর একটাকে বলে ফিজিসপশন। ফিজিসপশন মানে কি? ফিজিক্যাল অ্যাডজর্পশন, তাকে বলে ফিজিসপশন। এটাকে বলে কেমিক্যাল অ্যাডজর্পশন, ভৌত অধিশোষণ, আর ফিজিক্যাল অ্যাডজর্পশন তাকে বলা হয়, এটাকে বলে রাসায়নিক অধিশোষণ, এটাকে বলে ভৌত অধিশোষণ। এবার আমরা এই দুটো অধিশোষণ নিয়ে আলোচনা করি, যে ভৌত বা রাসায়নিক অধিশোষণ কি জিনিস। ফার্স্ট আমি বলি ফিজিক্যাল অ্যাডজর্পশন, ফিজিসপশন, যাকে বলে ভৌত অধিশোষণ।
ভৌত অধিশোষণ জিনিসটা কি না, এটা একটা অধিশোষক আর এইটা অধিশোষিত পদার্থ, অ্যাডসরবেন্ট আর অ্যাবসরবেট। ভৌত অধিশোষণে দেখা যায় যে অধিশোষক আর অধিশোষিত পদার্থের মধ্যে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল ক্রিয়া করে। তাহলে ভৌত অধিশোষণের প্রথম কথা কি বললাম, অধিশোষক মানে অ্যাডসরবেন্ট আর অধিশোষিত পদার্থ যাকে বলে অ্যাডসরবেট, এদের মধ্যে কি বল ক্রিয়া করে বললাম, ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল এদের মধ্যে ক্রিয়া করে। এই অধিশোষণ দুটোর মধ্যে, এই ভৌত অধিশোষণের মধ্যে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল ক্রিয়া করে। এটা হচ্ছে ভৌত অধিশোষণ সম্বন্ধে আমি বলছি। এবার এই সম্বন্ধে যে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলের দ্বারা অধিশোষক আর অধিশোষিত পদার্থ পরস্পর যুক্ত থাকে, সেটাই হচ্ছে ভৌত অধিশোষণ। ভৌত অধিশোষণের আর কি প্রপার্টি আমরা পড়তে পারি, আর কি ধর্ম আমাদের জানতে হবে না, এই যে ভৌত অধিশোষণ হচ্ছে, এই ভৌত অধিশোষণ আমি কি বললাম, এটা দুর্বল ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলের দ্বারা পরস্পর যুক্ত থাকে হচ্ছে ভৌত অধিশোষণ। সেকেন্ড পয়েন্ট বলতে পারি, ভৌত অধিশোষণ হয় মাল্টিলেয়ার। মাল্টিলেয়ার মানে কি, ভৌত অধিশোষণে এই অধিশোষিত পদার্থের একটা স্তর হলো ফার্স্ট লেয়ার, ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলের দ্বারা, এটা কিন্তু আমাকে মাথায় রাখতে হবে। এই যে ফার্স্ট লেয়ার পড়লো, তারপর সেকেন্ড এর একটা লেয়ার হবে, এই যে সেকেন্ড লেয়ার হলো, তারপর থার্ড একটা লেয়ার হতে পারে। তার মানে ভৌত অধিশোষণে অধিশোষকের উপরে একটা অধিশোষিত পদার্থের স্তর থাকে না, একাধিক স্তর থাকতে পারে। কেন থাকতে পারে, কারণ এদের মধ্যে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল কাজ করে। ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল সব পদার্থের মধ্যেই হতে পারে। তাহলে এর সঙ্গে এর ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল হয়, প্রথম স্তরের সঙ্গে দ্বিতীয় স্তরের হয়, দ্বিতীয় স্তরের সঙ্গে তৃতীয় স্তরের হয়। তাহলে প্রতিটা স্তরের সঙ্গে তার পরের স্তরের ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল কাজ করে বলে একাধিক স্তর দেখা যায়। ভৌত অধিশোষণে উৎপন্ন তাপের মান কম হয়। উৎপন্ন তাপের মান কম হয় কারণ ভৌত অধিশোষণে যে আকর্ষণ বলটা কাজ করে, সেই আকর্ষণ বলটাকে আমরা বলি, সেটাকে বলে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল। আর ভৌত অধিশোষণ যেহেতু ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলের দ্বারা হয়, সেই জন্য সেখানে দুর্বল আকর্ষণ বল হওয়ার জন্য উৎপন্ন তাপের পরিমাণ কম হয়। কোথায়, ভৌত অধিশোষণে। 4 নম্বর পয়েন্ট কি বলতে পারি, ভৌত অধিশোষণ কিন্তু সুনির্দিষ্ট নয়, স্পেসিফিক কিছু না। স্পেসিফিক নয় আমি কি বলছি, আমি এখানে একটা চারকোল খণ্ড নিলাম, এটা হচ্ছে অ্যাডসরবেন্ট যাকে বলে অধিশোষক। এ কি করতে পারে, এ করতে পারে যে কোনো অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, অ্যামোনিয়া, জলীয় বাষ্প, এই অসংখ্য যা যা দিয়েছে গ্যাস, এদের অধিশোষণ করতে পারে। কাউকে বেশি অধিশোষণ করবে, কাউকে কম অধিশোষণ করবে, এটা হতে পারে। কিন্তু অধিশোষণ করতে পারে কিন্তু সব পদার্থকে। সুনির্দিষ্ট হলেও শুধু একটা পদার্থকে অধিশোষণ করলে অন্য পদার্থকে অধিশোষণ করলো না, সেটা কিন্তু নয়। তাহলে ভৌত অধিশোষণ কিন্তু সুনির্দিষ্ট প্রকৃতির নয়। অর্থাৎ এখানে এখানে একটা অধিশোষক যে কোনো পদার্থকে অধিশোষণ করতে পারে, তবে কাউকে কম অধিশোষণ করতে পারে, আবার কাউকে অধিশোষণ করতে পারে বেশি করতে পারে। এটা হচ্ছে ভৌত অধিশোষণ। তাহলে ভৌত অধিশোষণের ধর্মগুলো আমরা কি কি বললাম, 1 ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল দ্বারা যুক্ত থাকে, 2 সুনির্দিষ্ট প্রকৃতির নয়, কারণ ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল সব পদার্থের মধ্যেই হতে পারে, তাই সুনির্দিষ্ট প্রকৃতির নয়, বেশি কম হতে পারে বড়জোর। 3 এখানে উৎপন্ন তাপের পরিমাণ যথেষ্ট কম হয়, কারণ এখানে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল দুর্বল আকর্ষণ বল, আর দুর্বল আকর্ষণ বল হওয়ার জন্য উৎপন্ন তাপের পরিমাণ যথেষ্ট কম হবে। 4 কি বললাম, ভৌত অধিশোষণ কিন্তু মাল্টিলেয়ার। মাল্টিলেয়ার মানে একটা অধিশোষকের চারিদিকে অধিশোষিত পদার্থের বিভিন্ন স্তর থাকতে পারে। তাহলে এইটা গেল ভৌত অধিশোষণ সম্বন্ধে কয়েকটা ধর্ম আমরা আলোচনা করলাম। এবার আমরা আসি কেমিজর্পশন, যাকে বলে রাসায়নিক অধিশোষণ। রাসায়নিক অধিশোষণ জিনিসটা কি, রাসায়নিক অধিশোষণ হচ্ছে যেখানে এই অধিশোষক আর এই অধিশোষিত পদার্থ এদের মধ্যে একটা রাসায়নিক বন্ধন তৈরি হবে, আর এই রাসায়নিক বন্ধন দ্বারা যুক্ত থাকে বলে তাকে বলে রাসায়নিক অধিশোষণ। কি বললাম, বোঝা গেল যে রাসায়নিক অধিশোষণে একটা রাসায়নিক বন্ধন হবে। আর ভৌত অধিশোষণে কি বললাম, ভৌত অধিশোষণে কাজ করবে কোনটা, ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল দ্বারা যুক্ত থাকবে। আর রাসায়নিক অধিশোষণে আমি বললাম একটা রাসায়নিক বন্ধন তৈরি হবে, তাই তার নাম দিয়েছে কেমিক্যাল অ্যাডসরপশন বা কেমিজর্পশন বলা যেতে পারে। এবার রাসায়নিক অধিশোষণের আমরা ধর্মগুলো আলোচনা করি। তাহলে এর আলোচনা করলে আমরা দুটোর মধ্যে ডিফারেন্সটাও কিন্তু ধরে ফেলতে পারবো যে ভৌত আর রাসায়নিক অধিশোষণের মধ্যে ডিফারেন্সটা কি আছে। রাসায়নিক যে অধিশোষণ হয়, তাহলে ফার্স্ট পার্থক্যটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল দ্বারা রাসায়নিক অধিশোষণ বললাম রাসায়নিক বন্ধন দ্বারা যুক্ত হবে 1।
2 নম্বর, রাসায়নিক অধিশোষণ কিন্তু সুনির্দিষ্ট প্রকৃতির। সুনির্দিষ্ট প্রকৃতির মানে কি, যে কোনো একটা অধিশোষক, এই যে একটা অধিশোষক, এ কিন্তু সব পদার্থকে অধিশোষণ করতে পারবে না। যে পদার্থের সঙ্গে সে রাসায়নিক বিক্রিয়া করতে পারবে কেবলমাত্র সেই পদার্থকেই সে কিন্তু অধিশোষণ করতে পারবে। তাহলে ডিফারেন্সটা বোঝা গেল। ভৌত অধিশোষণ কিন্তু আমি বলেছি, এখানে বলেছিলাম সুনির্দিষ্ট প্রকৃতির নয়, কিন্তু রাসায়নিক অধিশোষণ কিন্তু সুনির্দিষ্ট প্রকৃতির অবশ্যই, কারণ সেখানে একটা পদার্থ আমরা জানি যে সব পদার্থের সঙ্গে একই শর্তে বিক্রিয়া করতে পারে না। তাহলে যেসব পদার্থ অধিশোষকের সঙ্গে বিক্রিয়া করতে পারবে, করবে অর্থাৎ রাসায়নিক বন্ধন তৈরি করতে পারবে, তাদেরই একমাত্র রাসায়নিক অধিশোষণ হতে পারে। কিন্তু এই অধিশোষক সব পদার্থের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করতে পারে না, তাই সবার ক্ষেত্রে কিন্তু রাসায়নিক বন্ধন সম্ভব নয়। তাহলে রাসায়নিক অধিশোষণ কিন্তু একদম স্পেসিফিক, সুনির্দিষ্ট প্রকৃতির। তাহলে সেকেন্ড পয়েন্ট হলো এটা সুনির্দিষ্ট প্রকৃতির। থার্ড পয়েন্ট, রাসায়নিক অধিশোষণে উৎপন্ন তাপের মান কিন্তু বেশি হবে। কেন বেশি হবে অবশ্যই আমরা এতক্ষণ আলোচনায় নিশ্চয়ই বুঝতে পেরেছি। কারণ রাসায়নিক অধিশোষণে শক্তিশালী আকর্ষণ বল কাজ করে। রাসায়নিক বন্ধনটা ভ্যান ডের ওয়ালস বন্ধনের থেকে আরো শক্তিশালী বন্ধন, আর যেহেতু শক্তিশালী বন্ধন কাজ করে, আর বন্ধন যত শক্তিশালী বন্ধন তৈরি হয় সেখানে উৎপন্ন তাপের পরিমাণ তত বেশি হয়। তাহলে ভৌত অধিশোষণে যে পরিমাণ তাপ উৎপন্ন হয়, রাসায়নিক অধিশোষণে তাপ থেকে অনেক কয়েক গুণ বেশি পরিমাণে তাপ সেখানে উৎপন্ন হবে। এটা আর একটা পয়েন্ট হতে পারে। 4 নম্বর পয়েন্ট হতে পারে যে রাসায়নিক অধিশোষণ কিন্তু ইউনিলেয়ার। ইউনিলেয়ার মানে কি, যেখানে একটাই মাত্র স্তর থাকবে, একাধিক স্তর থাকবে না, অর্থাৎ মাল্টিলেয়ার নয়, একটা স্তর। এবার প্রশ্ন কেন? কারণটা হচ্ছে, আমি এটা রাসায়নিক অধিশোষণের কথা চিন্তা করি। রাসায়নিক অধিশোষণে অধিশোষক আর এই অধিশোষিত পদার্থ, এদের মধ্যে নিশ্চয়ই একটা রাসায়নিক বন্ধন তৈরি হয়েছে। তাহলে এই বন্ধনটা কিন্তু রাসায়নিক বন্ধনটা, রাসায়নিক বিক্রিয়াটা মাথায় রাখতে হবে। এটা একটা রাসায়নিক বিক্রিয়া, অর্থাৎ একটা রাসায়নিক বন্ধন তৈরি হয়েছে। এখন যখন প্রথম স্তরটা পুরো অধিশোষকটাকে পুরো কভার করে ফেলেছে, তখন পরে যে অণুগুলো আছে অধিশোষক, মানে যে পদার্থটা ওর গায়ে অধিশোষিত হবে, সেই পদার্থটার কার সংস্পর্শে আসতে পারছে না? অধিশোষকের সংস্পর্শে আসতে পারছে না। আগেরবার কি হয়েছিল? আগেরবার প্রথম স্তরটা কি করেছিল, তার পরবর্তী যে স্তরের অণু আছে তার সঙ্গে ভ্যান ডের ওয়ালস আকর্ষণ বল ক্রিয়া করেছিল। আর এখানে বলেছি রাসায়নিক বন্ধন, অর্থাৎ অধিশোষক আর অধিশোষক পদার্থের মধ্যে একটা রাসায়নিক বন্ধন। যখন প্রথম স্তরটা কমপ্লিট হয়ে গেল, তখন অপর যে অধিশোষিত মানে যে পদার্থগুলো অধিশোষিত হলো, সেই পদার্থের অণুগুলো আর অধিশোষকের সংস্পর্শে আসতে পারছে না। আর সংস্পর্শে না আসতে পারার জন্য তাদের মধ্যে কোনো রাসায়নিক বিক্রিয়া হচ্ছে না, রাসায়নিক বন্ধন তৈরি হচ্ছে না। সেই কারণে কিন্তু এটা একটা স্তর তৈরি করে, কিন্তু একাধিক স্তর তৈরি করে। এটা গেল 4 নম্বর পয়েন্ট। তাহলে এই যে 4টে বললাম পার্থক্য কাজে লাগবে। আর একটা পয়েন্ট আমি বলছি যে এটাও বলা যেতে পারে, ভৌত অধিশোষণ হচ্ছে পরাবর্ত। পরাবর্ত মানে কি? রিভার্সেবল। যেটা পরাবর্ত মানে কি, ভৌত অধিশোষণে এই চারকোল খণ্ড যদি অক্সিজেন গ্যাসকে অধিশোষণ করে, তো এখান থেকে যখন ডিসঅপশন, অধিশোষণের অপোজিট ঘটনাকে বলে ডিসঅপশন। অধিশোষণ মানে ওর গায়ে আটকে রাখা, সেখান থেকে চলে যাওয়াকে বলা হয় ডিসঅপশন। তাহলে একটাকে বলে অ্যাডসর্পশন, একটাকে বলে ডিসঅপশন। তাহলে এই যে ডিসঅপশনের কথাটা আমি বললাম, তো এই ডিসঅপশন যখন হবে, এখান থেকে কেবলমাত্র কোন গ্যাস ডিসঅপশন হবে? অক্সিজেন গ্যাসের ডিসঅপশন হবে। কেন অক্সিজেন গ্যাস ডিসঅপশন হবে আমি বললাম, কারণ এখানে কোনো রাসায়নিক বন্ধন হয়নি, ফলে নতুন কোনো পদার্থ তৈরি হয়নি, ফলে যে গ্যাসটাকে অধিশোষণ করেছিল সেই গ্যাসটাকেই শুধু তাহলে ডিসঅপশন করবে। তাহলে এটা যে পদার্থটাকে অধিশোষণ করেছে তাকেই যেহেতু ডিসঅপশন করছে, তাই এটাকে বলে পরাবর্ত প্রক্রিয়া। রাসায়নিক অধিশোষণ কিন্তু বলেছি অপরাবর্ত। পরাবর্ত কোন সেন্সে বলছে? এখানে অক্সিজেন গ্যাসকে রাসায়নিকভাবে অধিশোষণ করেছে কোন একটা অধিশোষক। সাপোজ চারকোল অক্সিজেন গ্যাসকে রাসায়নিক অধিশোষণ করেছে। এবার রাসায়নিকভাবে যখন একে অধিশোষণ করেছে, কিন্তু এখান থেকে যখন ডিসঅপশন হয়, তখন এখানে চারকোলের সঙ্গে অক্সিজেন বিক্রিয়া কিছুটা কার্বন ডাই অক্সাইড হয়ে যায়, কিছুটা কার্বন মনোক্সাইড হতে পারে। কিন্তু যখন এখানে ডিসঅপশন হয়, কার্বন আর অক্সিজেন বর্ণ ভেঙে কিছুটা অক্সিজেনও বেরিয়ে যেতে পারে। আবার কার্বন অক্সিজেন বিক্রিয়া করে যে কার্বন ডাই অক্সাইড মনোক্সাইড হয়েছে, এই গ্যাসগুলো কিন্তু ডিসঅপশন হতে পারে। তাহলে নেয়ার সময় নিয়েছিল কোন গ্যাসটাকে? না, নেয়ার সময় নিয়েছে শুধুমাত্র অক্সিজেন গ্যাসটাকে।
কিন্তু রাসায়নিক বিক্রিয়া করার ফলে সেখানে মনোক্সাইড বা ডাইঅক্সাইড এগুলো তৈরি হয়ে গেছে। যখন ডিসঅপশন হলো সে অক্সিজেন গ্যাসকেও ছেড়ে দিতে পারে, কারণ কার্বন অক্সিজেনের মধ্যে বন্ধনটা ভেঙে যেতে পারে আমি যদি তাপ প্রয়োগ করি। আবার কার্বন ডাইঅক্সাইড মনোক্সাইড গ্যাসগুলোও বেরিয়ে যেতে পারে। ফলে নিয়েছে শুধু এই গ্যাস, ছাড়ার সময় ছাড়লো কিন্তু এই গ্যাসগুলো, তাই এটাকে বলে অপরাবর্ত প্রক্রিয়া। তাহলে এই যে আমরা কতগুলো পয়েন্ট শুনলাম, কোনটা কোনটা না, ভৌত অধিশোষণ আর রাসায়নিক অধিশোষণ। তো ভৌত আর রাসায়নিক অধিশোষণের মধ্যে এই পয়েন্টগুলো কিন্তু আমাকে বার করতে হবে। এখন একই পদার্থ, এই যে চারকোল, অক্সিজেনকে ভৌত বা রাসায়নিক অধিশোষণ করতে পারে। কম তাপমাত্রায় সে ভৌত অধিশোষণ করবে, রাসায়নিক যদি তাপমাত্রা বাড়িয়ে দেয় তাহলে বেশি পরিমাণে অধিশোষণ করবে রাসায়নিক, তখন রাসায়নিক অধিশোষণটা হয়ে যাবে বেশি তাপমাত্রা, কাটাতে হবে বেশি তাপমাত্রা, রাসায়নিক বিক্রিয়া হতে পারে। এইবার এই ক্ষেত্রে আমাকে দুটো লেখচিত্র অঙ্কন করতে হবে। এই যে অধিশোষণ, এই অধিশোষণ উষ্ণতার পরিবর্তনে কিভাবে পরিবর্তন হয় আর চাপের পরিবর্তনে কিভাবে পরিবর্তন হয়, এটা আমাকে দেখতে হবে। ভৌত এবং রাসায়নিক দুটো অধিশোষণের ক্ষেত্রে এটা আমাকে আলোচনা করতে হবে। আচ্ছা, ফার্স্ট হচ্ছে অ্যাডসরপশন আইসোবার বা অধিশোষণ সমচাপীয়। আইসোবার সমান চাপ, অধিশোষণ সমচাপীয় মানে কি? তার আগে আমরা বলবো যেটা করতে গেলে আমাকে আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে অধিশোষণ মাত্রা। তাহলে এবার আমার পয়েন্ট হচ্ছে অধিশোষণ মাত্রা কাকে বলে। না, আমি ধরলাম এই যে অধিশোষক আর এইটা অধিশোষক, অর্থাৎ এটা অ্যাডসরবেন্ট, এটা অ্যাডসরবেট। এই অধিশোষকের ভর আমি ধরলাম m গ্রাম। এই অধিশোষক যে পদার্থকে অধিশোষণ করেছে সেই অধিশোষিত পদার্থের ভর x গ্রাম। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, যেখান থেকে বলতে পারি m গ্রাম অধিশোষক অধিশোষণ করেছে x গ্রাম অধিশোষিত পদার্থকে, তাহলে এটা হচ্ছে অ্যাডসরবেন্ট, এটা হচ্ছে অ্যাডসরবেট। তাহলে m গ্রাম অ্যাডসরবেন্ট বা অধিশোষক অধিশোষণ করেছে x গ্রাম অধিশোষিত পদার্থকে। তাহলে 1 গ্রাম অ্যাডসরবেন্ট অধিশোষণ করবে x বাই m গ্রাম অ্যাডসরবেন্টকে। তাহলে 1 গ্রাম অধিশোষক যত গ্রাম পদার্থকে অধিশোষিত করবে সেইটাকে বলে তার অধিশোষণ মাত্রা। হয়েছে ডিগ্রি অফ অ্যাডসরপশন, যাকে বলে অধিশোষণ মাত্রা। তাহলে অধিশোষণ মাত্রা কি জিনিস বোঝা গেল, যে 1 গ্রাম অধিশোষক যত গ্রাম পদার্থকে অধিশোষিত করবে সেটাই হচ্ছে তার অধিশোষণ মাত্রা বা ডিগ্রি অফ অ্যাডসরপশন বলা যেতে পারে। এটাকে বলে অধিশোষণ মাত্রা। এইবার অ্যাডসরপশন আইসোথর মানে কি, যে এই চাপ স্থির রেখে উষ্ণতার পরিবর্তন করলে অধিশোষণ মাত্রার যে পরিবর্তনটা হয় সেটাকে যদি আমরা লেখচিত্রের দ্বারা দেখাতে পারি তখন তাকে আমরা বলবো অধিশোষণ আইসোবার বা অধিশোষণ সমচাপীয়। তাহলে এখানে কনস্ট্যান্টকে চাপ কনস্ট্যান্ট, যে চাপ স্থির রেখে অধিশোষণ মাত্রার সঙ্গে উষ্ণতার সম্পর্ক। তাহলে আমাকে এখানে দুটো লেখচিত্র রাখতে হবে, কারণ ভৌত আর রাসায়নিক দুটো অধিশোষণে উষ্ণতার সঙ্গে অধিশোষণ মাত্রা দুরকম রিলেশন আমরা পাই। প্রথম আমি যেটা আঁকছি সেটা হচ্ছে ভৌত। তাহলে অ্যাডসরপশন আইসোবার কাকে বলে আমি বোঝাতে পারলাম। অ্যাডসরপশন আইসোবার হচ্ছে চাপ স্থির রেখে উষ্ণতার পরিবর্তন করলে অধিশোষণ মাত্রার যে পরিবর্তনটা হবে সেটাকে যদি আমি লেখচিত্রের দ্বারা অঙ্কন আঁকতে পারি তখন তাকে বলা হয়, সেই লেখচিত্রকে বলতে পারি অ্যাডসরপশন আইসোবার। তাহলে এখানে চাপ স্থির রেখে আমি ওয়াই অ্যাক্সিস বরাবর নিলাম x বাই এম। এক্স বাই এম মানে একটু আগে আমি বলে দিয়েছিলাম কিন্তু অধিশোষণ মাত্রা, এটা নিলাম। আর এক্স অক্ষ বরাবর নিলাম টেম্পারেচার। প্রথম কিন্তু আমি বলেছি ভৌত অধিশোষণ। উষ্ণতা বাড়ালে দেখা যায় অধিশোষণ মাত্রা ক্রমশ কমে যায়, আর এখানে কনস্ট্যান্ট কে পি কনস্ট্যান্ট, চাপ স্থির। আইসোবার মানে চাপ স্থির। তাহলে
আমি যদি চাপ স্থির রেখে উষ্ণতার পরিবর্তন করি, উষ্ণতা যদি বৃদ্ধি করি, তাহলে ভৌত অধিশোষণ মাত্রা ক্রমশ বৃদ্ধি পায়। তো এবার প্রশ্ন যে ভৌত অধিশোষণ মাত্রা কেন বৃদ্ধি পায়, উষ্ণতা বৃদ্ধি করলে অধিশোষণ মাত্রা হ্রাস পায়, ভৌত অধিশোষণ মাত্রা হ্রাস পায়। এবার প্রশ্ন যে উষ্ণতা বাড়ালে অধিশোষণ মাত্রা কেন, এটা ভৌতের কথা বলছি কিন্তু ফিজিক্যাল, কেন হ্রাস পায়, এটা তার কারণটা হচ্ছে যে ভৌত অধিশোষণ কার উপর মানে কোন আকর্ষণ বলের দ্বারা হয় না, ভৌত অধিশোষণ হয় ভ্যান ডের ওয়ালস আকর্ষণ যেটা দুর্বল। তাহলে উষ্ণতা যদি যেই আমি বাড়াবো তখন অণুর গতিশক্তি বাড়বে, ফলে দুর্বল ভ্যান ডের ওয়ালস আকর্ষণ বল ওদের ধরে রাখতে পারবে না, ফলে এখান থেকে ডিসঅ্যাবশন শুরু হয়ে যাবে, তার মানে অধিশোষণ মাত্রা ক্রমশ কমছে, তাহলে বেরিয়ে যাচ্ছে। এই কারণে উষ্ণতা বৃদ্ধি করলে ভৌত অধিশোষণের ক্ষেত্রে অধিশোষণ মাত্রা হ্রাস পায়। এবার আমি যদি রাসায়নিক অধিশোষণের কথা বলি, মানে কেমিক্যাল অ্যাডজর্পশন, রাসায়নিক অধিশোষণ যাকে বলে কেমিক্যাল অ্যাডজর্পশন, যদি এর কথাটা আমরা আলোচনা করি, তাহলে একই রকম এই অক্ষ বরাবর মানে ওয়াই অক্ষ বরাবর নিলাম অধিশোষণ মাত্রা ডিগ্রি অফ অ্যাডজর্পশন, আর এক্স অক্ষ বরাবর নিলাম উষ্ণতা। এখানে কিন্তু লেখচিত্রটা ডিফারেন্ট লেখচিত্র পাওয়া যায়। লেখচিত্রটা কি পাওয়া যায়, এরম একটা লেখচিত্র পাওয়া যায়। তার মানে উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে অধিশোষণ মাত্রা ক্রমশ বাড়ছে, কোনো একটা উষ্ণতায় অধিশোষণ মাত্রা সর্বোচ্চ হয়েছে, তারপর আবার উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে অধিশোষণ মাত্রা কমতে থাকছে। আর প্রশ্ন কেন, কারণ আমি একটু আগে আলোচনা করেছিলাম যে রাসায়নিক অধিশোষণ যেটা আছে, রাসায়নিক অধিশোষণ যেটা আছে, এই রাসায়নিক অধিশোষণটা হচ্ছে রাসায়নিক বন্ধনের দ্বারা হয়, রাসায়নিক বিক্রিয়ার দ্বারা হয়। তা এই যে রাসায়নিক বিক্রিয়া যখন হবে তখন একটা কথা আছে, এটা ক্লাস 12-এ কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টারে আছে, সেটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি বা সক্রিয়করণ শক্তি। যে বিক্রিয়া করতে গেলে বিক্রিয়ক অণুগুলোকে আগে সক্রিয়করণ শক্তিতে পৌঁছতে হয়। তাহলে কম উষ্ণতায় কম সংখ্যক অণু সক্রিয়করণ শক্তিতে পৌঁছায়, তাই রাসায়নিক বিক্রিয়া কম হয়, তাহলে রাসায়নিক অধিশোষণ কম হবে। তাহলে আমি কি বললাম, উষ্ণতা যখন কম থাকবে তাহলে রাসায়নিক বিক্রিয়া হতে গেলে, ওটা কেমিক্যাল কাইনেটিক্সের ডিটেলে বলা আছে, আমি শুধু এটা জানার জন্য বলছি যে এইটুকুর জন্য যেটা লাগবে যে রাসায়নিক বিক্রিয়া হতে গেলে বিক্রিয়ক অণুগুলোকে আগে সক্রিয়করণ শক্তিতে পৌঁছতে হবে, এটাকে মাথায় রাখতে হবে। অণুগুলো সক্রিয়করণ শক্তিতে পৌঁছানোর পর তারপর সংঘর্ষের ফলে রাসায়নিক বিক্রিয়া হবে। তাহলে উষ্ণতা যখন কম থাকবে তাহলে কম সংখ্যক অণু সক্রিয়করণ শক্তিতে পৌঁছাবে, ফলে রাসায়নিক বিক্রিয়াটা কম হারে হবে, ফলে অধিশোষণ মাত্রা কম হবে। আমি যত উষ্ণতা বাড়াতে থাকবো অণুর গতিশক্তি বাড়তে থাকবে, বেশি সংখ্যক অণু সক্রিয়করণ শক্তিতে পৌঁছবে। আর যদি বেশি সংখ্যক অণু সক্রিয়করণ শক্তিতে পৌঁছায় তাহলে রাসায়নিক বিক্রিয়ার হার বৃদ্ধি পাবে। আর রাসায়নিক বিক্রিয়ার দ্বারা যেহেতু রাসায়নিক বন্ধনের দ্বারা যেহেতু রাসায়নিক অধিশোষণ হয়, তাহলে রাসায়নিক অধিশোষণ ক্রমশ বাড়তে থাকবে। একটা নির্দিষ্ট উষ্ণতায় পৌঁছানোর পরে, একটা নির্দিষ্ট উষ্ণতায় পৌঁছানোর পরে তখন আরো বেশি উষ্ণতায় তখন দেখা যায় কিন্তু ওই রাসায়নিক বন্ধনগুলো ভাঙতে শুরু করে, তার মানে ডিসঅ্যাবশন শুরু হয়ে যায়। তাহলে উষ্ণতা যখন ওই উষ্ণতার পর যখন আবার যখন বেশি উষ্ণতা আমি সেখানে প্রয়োগ করব, তখন বন্ধনগুলো বিচ্ছিন্ন হবে, আর বন্ধনগুলো বিচ্ছিন্ন হয়ে গেলে অধিশোষণের মাত্রা কমতে থাকবে, তখন ডিসঅ্যাবশন শুরু হবে, তাই আবার উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ক্রমশ কমছে। তাহলে অ্যাডজর্পশন আইসোবার কাকে বলে এটা বোঝা গেল। আর অ্যাডজর্পশন আইসোবার কিন্তু ভৌত আর রাসায়নিক এই দুরকম অধিশোষণের ক্ষেত্রে কিন্তু দুরকম কাজ করে অ্যাডজর্পশন আইসোবার। আমি কি বললাম কথাটা বোঝা গেল? অ্যাডজর্পশন আইসোবার যদি আমাকে আঁকতে বলে তাহলে আমাকে ভৌত রাসায়নিক দু ক্ষেত্রে কিন্তু বলতে হবে, এবং কথাটা বলতে হবে যে চাপ স্থির রেখে উষ্ণতার সঙ্গে অধিশোষণ মাত্রার যে সম্পর্ক সেটাকেই যদি আমি লেখচিত্র দ্বারা প্রকাশ করতে পারি তাকেই বলা হয় অ্যাডজর্পশন আইসোবার। আর একটা জিনিস আমাকে করতে হবে, সেটা হচ্ছে অ্যাডজর্পশন আইসোথার্ম। তার মানে ওটা ছিল মানে অধিশোষণ সমচাপীয়, এটাকে বলে অ্যাডজর্পশন আইসোথার্ম, মানে অধিশোষণ সমতাপীয়। ওটা সমচাপ, এটা সমতাপীয় ছিল। সমতাপীয় মানে কি, এখানে উষ্ণতা থাকবে স্থির, উষ্ণতা কনস্ট্যান্ট থাকবে। উষ্ণতা স্থির রেখে চাপের সঙ্গে অধিশোষণ মাত্রার যে সম্পর্ক সেটাকে বলে অ্যাডজর্পশন আইসোথার্ম। কি বললাম বোঝা গেল? কাকে স্থির রাখবো? অ্যাডজর্পশন আইসোথার্ম, তার উষ্ণতা স্থির। এই উষ্ণতা স্থির রেখে কার সঙ্গে কার সম্পর্ক,
চাপের সঙ্গে অধিশোষণ মাত্রার যে সম্পর্ক তাকে বলে অ্যাডজর্পশন আইসোথার্ম। আচ্ছা, এটা কিন্তু ভৌত আর রাসায়নিক উভয় অধিশোষণের ক্ষেত্রে একই, এর কিন্তু কোনো ডিফারেন্স কিছু নেই। আমি তাহলে এই বরাবর কি রাখবো? চাপ রাখবো। এই বরাবর কি রাখবো? এই বরাবর আমি রাখবো অধিশোষণ মাত্রা। তাহলে এই বরাবর চাপ রেখেছি আর ওই বরাবর আমি রেখেছি অধিশোষণ মাত্রা। দেখা যায় চাপ বাড়লে অধিশোষণ মাত্রা প্রথমে বাড়তে থাকে, তারপর আস্তে আস্তে চাপ অক্ষের সঙ্গে সমান্তরাল হয়ে যায়। তার মানে চাপ বাড়ালে অধিশোষণ মাত্রা ক্রমশ বাড়তে থাকে। আমি যদি এই পাত্রের মধ্যে বদ্ধ পাত্রে গ্যাস নেই, যদি গ্যাসের চাপ আমি বাড়িয়ে দেই, তাহলে এখানে কি দেখব? সংঘর্ষের সংখ্যা বাড়ছে। আর সংঘর্ষের সংখ্যা যদি বাড়ে, ভৌত বা রাসায়নিক দুটো অধিশোষণ মাত্রাই বাড়তে থাকবে সংঘর্ষ বাড়ার সঙ্গে সঙ্গে। কিন্তু একটা নির্দিষ্ট চাপের পর তখন দেখা যায় যে হারে চাপ বৃদ্ধি করা হচ্ছে অধিশোষণ মাত্রা সেই হারে বাড়বে না, অর্থাৎ সেটা প্রায় কনস্ট্যান্ট থেকে যায়, একই রকম হারে অধিশোষণ হতে থাকে। তাই লেখচিত্রটা শেষ পর্যন্ত দেখা যায় চাপ অক্ষের সমান্তরাল। এখানে তাহলে কে কনস্ট্যান্ট আমি বলবো? এখানে আমাকে বলতে হবে টি কনস্ট্যান্ট। অ্যাডজর্পশন আইসোথার্মে টেম্পারেচার থাকবে কনস্ট্যান্ট। তাহলে এইটাকে বলে অ্যাডজর্পশন আইসোবার, এটাকে বলে অ্যাডজর্পশন আইসোথার্ম। তাহলে এই দুটো লেখা উচিত, অর্থাৎ উষ্ণতার সঙ্গে কি সম্পর্ক আছে আর দুই চাপের সঙ্গে কি সম্পর্ক আছে। এইবার এই যে অধিশোষণ মাত্রা যাকে বললাম, যে এই যে অ্যাডজর্পশন আইসোথার্ম যেটা বললাম, যে উষ্ণতা স্থির রেখে, তো এই সংক্রান্ত একটা সমীকরণ দিয়েছিলেন, তার নাম হচ্ছে ফ্রয়েন্ডলিস। ফ্রয়েন্ডলিসের একটা সমীকরণ আছে, তাকে বলে ফ্রয়েন্ডলিস অ্যাডজর্পশন আইসোথার্ম, অর্থাৎ উষ্ণতা স্থির রেখে। সমীকরণটা হচ্ছে অর্থাৎ অধিশোষণ মাত্রার সঙ্গে চাপের সম্পর্ক আর অধিশোষণ মাত্রার সঙ্গে গাঢ়ত্বের সম্পর্ক। যদি সেটা দ্রবণের ক্ষেত্রে হয় তাহলে আমি গাঢ়ত্ব টার্মটা বসাতে পারি, আর যদি সেটা গ্যাসের ক্ষেত্রে হয় তাহলে সেটাকে আমি কিন্তু চাপ হিসেবে দেখতে পারি চাপের সঙ্গে। তাহলে অধিশোষণ মাত্রার সঙ্গে চাপের সম্পর্ক যদি সেটা গ্যাসীয় হয়, আর যদি দ্রবণের ক্ষেত্রে হয় তাহলে অধিশোষণ মাত্রার সঙ্গে কার সম্পর্ক? না গাঢ়ত্বের সম্পর্ক, দ্রবণ যেহেতু। এবং সেইটা স্থির কাকে রাখতে হবে? না সেখানে স্থির রাখতে হবে টি কনস্ট্যান্ট রাখতে হবে। তাই এটাকে বলে ফ্রয়েন্ডলিসের অধিশোষণ সমতাপীয় হয়েছে। তাহলে এইটা হচ্ছে এখানে কি x/m মানে আমরা জানি অধিশোষণ মাত্রা, p মানে প্রেসার বা c মানে কনসেন্ট্রেশন, আর k আর এর এই দুটো হচ্ছে দুটো কনস্ট্যান্ট বলতে পারি। ফ্রয়েন্ডলিস কনস্ট্যান্ট বলা হয় দুটো কনস্ট্যান্ট। এখান থেকে যদি আমি সমীকরণটা আরেকটু এগোই, তাই বলতে পারি log x/m সমান, দুদিকে লগ নিয়ে আসি, log k প্লাস 1/n log p, যদি আমি এইটা থেকে করি 1/m log p গ্যাসের ক্ষেত্রে যদি আমি করি, log x/m সমান log k প্লাস 1/n log p বলতে পারি। আচ্ছা, এই যে সমীকরণটা আমি নিলাম, তাহলে এই সমীকরণটা আমি বলতে পারি যদি আরেকটু সাজিয়ে নেই ডান দিকটা, log x/m সমান log k वन बाई एन log p প্লাস log k বলতে পারি এটা। তাহলে এই সমীকরণটাকে আমি বলতে পারি y is equal to mx প্লাস c, সমীকরণটার অনুরূপ সেই ধাংশের সমীকরণ y is equal to mx প্লাস c। তাহলে এর যদি আমি একটা গ্রাফ দেখি, তাহলে y অক্ষ বরাবর, এই y অক্ষ বরাবর নিচ্ছি log x/m, এটা হচ্ছে y অক্ষ বরাবর নিচ্ছি, আর
এক্স অক্ষ বরাবর নিচ্ছি লগ পি, এই যে এক্স অক্ষ লগ, ছেদিতাংশ কি আছে, ছেদিতাংশ আছে লগ কে, তাহলে লেখচিত্রটা এখন বলতে পারি। তাহলে এই যে লেখচিত্রটা পাই, তাহলে এইটাকে বলতে পারি ছেদিতাংশ লগ কে, এটাকে বলতে পারি। আর এখানে তাহলে নতির মানটা কত হবে, তার মানে নতি এম সমান বলতে পারি 1/n, মানে ট্যান থিটা। যদি আমি বলি নতি ট্যান থিটা, তার মানে 1/n মানে ট্যান থিটা। তাহলে এই সমীকরণটা আমরা বলতে পারি এটা হচ্ছে ফ্রয়েডলিস সমীকরণ থেকে আসছে। এখান থেকে আমরা কার মান বার করতে পারি, তাহলে এখান থেকে আমরা তাহলে নতির মানটা এখান থেকে আমরা বার করে দিতে পারি ফ্রয়েডলিস সমীকরণ থেকে। তাহলে এখান থেকে আমাকে এইটা করতে হবে। এরপর যেটা আমরা পড়ব সেটা হচ্ছে অনুঘটন। আচ্ছা, অনুঘটন এরপর আমরা যেটা পড়ব। আচ্ছা, অনুঘটন জিনিসটা কি না, অনুঘটন হচ্ছে যে আমরা জানি যে কিছু কিছু রাসায়নিক বিক্রিয়া আছে, কিছু কিছু রাসায়নিক বিক্রিয়া আছে, সেই রাসায়নিক বিক্রিয়াগুলোয় বাইরে থেকে কোনো পদার্থ যদি যোগ করি তাহলে বিক্রিয়ার হার সেখানে বৃদ্ধি পায়। এইবার এই যে বিক্রিয়ার হার বৃদ্ধি পেলে কিন্তু যে পদার্থটাকে যোগ করলাম সেই পদার্থটার কোনো রাসায়নিক পরিবর্তন হলো না, তাহলে যে পদার্থ যোগ, তাহলে এই ঘটনাটাকে বলে অনুঘটন। আর যে পদার্থ বাইরে থেকে অ্যাড করে এটা করেছি তাকে আমরা কি বলতে পারি, তাকে আমরা বলতে পারি অনুঘটক। তাহলে এই যে অনুঘটন আর অনুঘটক, মানে অনুঘটকের দ্বারা যে যদি বিক্রিয়াটা সম্পন্ন হয় তাহলে এটাকে বলবো অনুঘটন ঘটনাটাকে, আর যাকে মিশিয়ে করেছি তাকে বলে অনুঘটক। তো এই অনুঘটক আমরা পড়েছি, অনেক নিচু ক্লাস আমাদের আলোচনা করি। যেমন পটাশিয়াম ক্লোরেট উত্তপ্ত করলে তৈরি হয় পটাশিয়াম ক্লোরাইড আর অক্সিজেন পড়েছি। এখানে আমরা পড়েছিলাম টেম্পারেচার কত ডিগ্রি, প্রায় 610 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি একটা টেম্পারেচার লাগে এখানে। কিন্তু এই বিক্রিয়াটাতেই আমি করতে পারি, এই KClO3 দিয়েই করতে পারি, যদি আমি এখানে MnO2 মিশিয়ে দিই, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড কালো গুঁড়ো পদার্থ যদি মিশিয়ে দেই, তাহলে 200 থেকে 240 ডিগ্রি তাপমাত্রাতেই কিন্তু কে তৈরি হয়ে যাবে, অক্সিজেন তৈরি হয়ে যাবে। তার মানে এই যে বিক্রিয়াটার কথা আমি বললাম, এই বিক্রিয়াটাকে কিন্তু অনুঘটকের দ্বারা সম্পন্ন হয়েছে। এখানে অনুঘটক হচ্ছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড একটা অনুঘটক, আর অনুঘটকের দ্বারা এই বিক্রিয়াটা কিন্তু সেখানে অনুঘটক যোগ করে কি হলো, যেটা অনেক উচ্চ তাপমাত্রা লাগছিল সেটা তুলনায় নিম্ন তাপমাত্রায় কিন্তু বিক্রিয়াটা সম্পন্ন হয়ে গেছে অনুঘটকের দ্বারা। তাহলে এই যে ঘটনাটা এটাকে অনুঘটন বলে, আর যে পদার্থটা দিয়ে কাজটা করেছি তাকে বলে অনুঘটক। এই যে অনুঘটন বললাম আমরা, অনুঘটন দু রকমের হতে পারে, একটাকে বলে সমসত্ব অনুঘটন আর একটাকে বলে অসমসত্ব অনুঘটন। সমসত্ব আর অসমসত্ব, হোমো আর হেটারা এইভাবে বলতে পারি। সমসত্ব আর অসমসত্ব এই দু রকম অনুঘটন হতে পারে। সমসত্ব অনুঘটন মানে কি? সমসত্ব অনুঘটন হচ্ছে যেখানে অনুঘটক আর বিক্রিয়ক বিক্রিয়াজাত পদার্থরা একই ভৌত অবস্থায় থাকবে, তাদের বলা হয় সমসত্ব অনুঘটন। একই ভৌত অবস্থায় কিন্তু থাকবে, তাদের বলা হয় সমসত্ব অনুঘটন, হোমোজেনিয়াস। যেমন উদাহরণ কি, যেমন আমরা সালফুরিক অ্যাসিড যখন প্রস্তুত করা হয় দুটো আছে, একটাকে বলে প্রকোষ্ঠ পদ্ধতি মানে চেম্বার প্রসেস, যাকে লেড চেম্বার প্রসেস বলে, একটাকে বলে কন্ট্যাক্ট প্রসেস বা স্পর্শ পদ্ধতি। আমি এখানে প্রকোষ্ঠ পদ্ধতি বা লেড চেম্বার পদ্ধতির কথা বলছি। এখানে অনুঘটক হিসেবে ব্যবহার করা হয় নাইট্রিক অক্সাইড NO। তাহলে ব্যাপারটা লক্ষ্য করো যে বিক্রিয়ক আর বিক্রিয়ত পদার্থরা গ্যাসীয়, আর অনুঘটক হিসেবে যাকে ব্যবহার করেছি সেও গ্যাসীয়। তাহলে বিক্রিয়ক বিক্রিয়ত পদার্থ আর অনুঘটক যদি একই ভৌত অবস্থায় থাকে তখন তাকে বলা হয় সমসত্ব অনুঘটন। তাহলে এটা একটা সমসত্ব অনুঘটনের এক্সাম্পল আমরা বলতে পারি, এটা সমসত্ব অনুঘটন। আর কি হতে পারে, যেমন আমি যদি বলি CH3COO CH3, এটা একটা স্টার মিথাইল অ্যাসিটেট। এইটাকে আমি ডাইলিউট HCl দিলাম, এটা দ্রবণ কিন্তু ডাইলিউট HCl দিলাম, দিয়ে হাইড্রোলাইজ করলে তৈরি হলো CH3COOH, এটাকে বলে স্টারের হাত বিশ্লেষণ CH3OH। এরা সবাই দ্রবণের মধ্যে রয়েছে
হাইড্রোক্লোরিক অ্যাসিড এটাও তরল অবস্থায় রয়েছে, এটাকে বলে সমসত্ব অনুঘটন। এই যে সমসত্ব অনুঘটন, এই সমসত্ব অনুঘটনে কিন্তু এই যে অ্যাসিডিক অ্যাসিড তৈরি দেখা যায়, এক্ষেত্রে প্রথম ক্ষেত্রে রিয়াকশনের রেটটা কম থাকে, তারপর আস্তে আস্তে রিয়াকশন রেটটা বাড়তে থাকে। কেন জানা আছে এটা? কারণটা হচ্ছে যে এই অ্যাসিডিক অ্যাসিড তৈরি হওয়ার সঙ্গে এটাই ক্যাটালিস্টের ভূমিকা পালন করে, অর্থাৎ যে বিক্রিয়াত্মক পদার্থ সেই ক্যাটালিস্টের ভূমিকা পালন করে। তাহলে এটাকে অটো ক্যাটালিসিস রিয়াকশন বলতে পারি। অর্থাৎ আমরা বাইরে থেকে ক্যাটালিস্ট মেশাইনি, কিন্তু লক্ষ্য করতে হবে এখানে কিন্তু একটা ক্যাটালিস্ট তৈরি হয়ে গেছে, সেটা হচ্ছে CH3COOH, এই ক্যাটালিস্ট বিক্রিয়াটাকে ঘটাচ্ছে। তাই এটাকে কিন্তু একটা বলতে পারি সমসত্ব অনুঘটন, কারণ এখানে প্রত্যেকের ভৌত অবস্থা একই, সবাই কিন্তু তরল অবস্থায় রয়ে গেছে। C12 H22 O11 এটাকেও HCl দ্বারা আদ্য বিশ্লেষণ করলে C12 C6 H12O6 প্লাস C6 H12O6, এটাও একটা সমসত্ব অনুঘটনের এক্সাম্পল আমি বলতে পারি। কারণ এরা সবাই তরল অবস্থায় দ্রবণে দ্রবীভূত করে বিক্রিয়া করেন, সবাই তরল অবস্থায় বিক্রিয়া করে। হাইড্রোক্লোরিক অ্যাসিড এখানে ব্যবহার করা হয়, একটা তৈরি হয় গ্লুকোজ আর একটা তৈরি হয় ফ্রুক্টোজ, এটাও কিন্তু একটা সমসত্ব। তাহলে সমসত্ব অনুঘটন মানে কি? যেখানে বিক্রিয়াত পদার্থরা যে ভৌত অবস্থা থাকবে, কঠিন বা তরল বা গ্যাস, যদি অনুঘটকও সেই একই ভৌত অবস্থা থাকে তখন তাকে বলা হয় সমসত্ব অনুঘটন।